শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে এমন একজন মানুষ যাকে আমরা সবাই চিনি। আমি এখন ভাবতে শুরু করেছি একটা কথা, এই মানুষটা বোধহয় সরাসরি উল্টো পথে চলতে ভালোবাসেন। এতদিন দেখে এসেছি জনপ্রতিনিধিরা ভোটে জিতে কাজ করেন, তিনি আবার ভোটে হেরে কাজ করেন। কান্তিদা, টাফ টকে স্বাগত আপনাকে। দ্বিতীয়বারের জন্য আপনার সঙ্গে টাফ টকে রয়েছি। এই প্রশ্নটা রয়েছে, যেদিন ভোটে হারলেন তার পরের দিন থেকে আবার কাজ করা শুরু করে দিলেন। দেখো, ভোটে হারা যেটা কোনো বিষয় নাকি? জীবনে তো একবারই হারবো, যেদিন শ্মশানে যাব, তার আগে আমি কোনোদিন হারি না। আমার একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা হয়তো একটু রূঢ় হবে, কিন্তু তাও এই প্রশ্নটা বোধহয় পশ্চিমবাংলার অনেকের প্রশ্ন যারা আপনাকে ভালোবাসেন। সেটা হচ্ছে যে কান্তি গাঙ্গুলি এত বেহায়া কেন? কান্তি গাঙ্গুলি এত বেহায়া কেন, এত নির্লজ্জ কেন? রায়দিঘির যে মানুষরা পরপর 3 বার হারালো, তিনি আবার ভোটে হেরে আবার তাদের সঙ্গে কাজ করতে শুরু করলেন। শোনো, তোমাকে একটা কথা বলি। আমি 3টে ইলেকশনে তোমার হারার কথা বলি। যেটা প্রথমটা হারলাম সেটাও 47% ভোট পেয়েছি, দ্বিতীয়টার প্রায় 47%, তৃতীয়টা পরে বলছি। আচ্ছা, পশ্চিমবাংলায় এমন একটা বিধানসভা দেখাতে পারবে যে 47% ভোট পেয়ে হারে? তো অভিমন্যু বধ করলো ওরা। মথুরাপুর রায়দিঘি বিজেপির 14,000 ভোট হয়ে গেল 3,000। একটা বামপন্থী দল এসইউসির ভোট ছিল 12,000, সেটা হয়ে গেল 2,000। আমি হারলাম। আসলে ওরা কেউ পছন্দ করছিল না। সুন্দরবনের মানুষের কাছে যেভাবে পৌঁছে যাচ্ছিলাম, ওদের ভিতটা বোধহয় একটু নড়বড়ে হয়ে গেছিল। দেখো, আমি এই ব্যাখ্যায় যাচ্ছি না। আর এবারে ভোটটা যদি বলো, এক কথা আমি দাঁড়াতেও চাইনি। তাহলে কি সিপিআইএম দল দেখলো এটা একটা মোক্ষম সুযোগ, না না, যেখানে কান্তি গাঙ্গুলিকে হারানো যাবে? কারণ সব জায়গায় সিপিএম হেরেছে, এখানে অন্তত কান্তি গাঙ্গুলি হারুক। দেখো, এটা একটা কোনো কথা না। এবারে ভোটটা তুমি হয়েছে কি দেখো, একেবারে মেরুকরণের রাজনীতি হয়ে গেছে। কোনো ব্যক্তি বিশেষ বড় বিষয় না এবার। আমি এখনো মনে করি এই নির্বাচনে মানুষ যে রায়টা দিয়েছে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ধর্মীয় ফ্যাসিবাদকে মানুষ মেইন ডেঞ্জার মনে করেছে। আমরা বামপন্থীরা বা সংযুক্ত মোর্চা মানুষের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা অর্জন করতে পারিনি। এটা আমাদের রণকৌশলগত সাংগঠনিক ব্যর্থতা। আমি বামফ্রন্টের অথরিটি না, নিশ্চয়ই বামপন্থী নেতৃত্বরা এটাকে অন্ততপক্ষে বস্তুনিষ্ঠ পর্যালোচনা যেন করে। কারণ বামপন্থীরা ছাড়া বিকল্প ভবিষ্যৎটাই বাকি। যাই হোক, এই বিতর্কিত আলোচনায় বেশি আমি অংশগ্রহণ করতে চাইছি না। দেখো ঋতব্রত, তুমি এসছো আয়লার সময়, তুমি জোর করেই আমার স্পিডবোটে উঠেছিলে। আমি তোমাকে নিতে চাইনি। কয়েকটা দিন আমার সঙ্গে তুমি ছিলে, এবং সত্যি সত্যি সেই সময় তুমি যেভাবে টেলিকাস্ট করেছিল, আমি কিন্তু মুগ্ধ। তোমার এই টেলিকাস্টের জন্যই সবাই দৃষ্টি আকর্ষণ করা গেছে সুন্দরবনে কি করা উচিত। না, সেটা আপনি করেছেন, আমরা শুধুমাত্র ছবি তুলেছিলাম। ছবি তোলা মানে এটা আপনি বিনয়ের সঙ্গে বলছেন, কিন্তু সেই সময় যে কান্তি গাঙ্গুলিকে দেখলাম, আজও সেই একই কান্তি গাঙ্গুলিকে দেখছি, একই পোশাক, সব কিছু এক। কিন্তু একটা প্রশ্ন আমার বারবারই মনে হয়, আমি রাজনীতির বাইরে গিয়েও বলছি, এবং পরাজয় স্বীকার করেছেন বলবো না, আপনি পরাজিত যে তারও একটা অন্য ব্যাখ্যা দিলেন। 47% মানুষ রায়দিঘির আপনার সঙ্গে আছে। তা আমি ভাবছিলাম যে একটা কথা, রায়দিঘির মানুষের আপনার সামনে দাঁড়াতে একটু লজ্জাবোধ করে না? আমি দেখো, এখনো মনে করি রায়দিঘির মানুষ, ধরো যদি বলো, আমি 18% ভোট পেয়েছি, কিন্তু বামপন্থী যারা সমর্থক, তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমরা বামপন্থীরা সেই দিন
সেই সমর্থকদের পাশে দাঁড়াতে পারেনি। তারা তৃণমূলকে পরাজিত করার জন্য বিজেপিকে বেছে নিল। এই ঠিক মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতার অংশ তোমাকে বলি। পতঙ্গ যে রঙ্গে খায় ধাইরি অবোধ হায়, না দেখিরি না শুনিরি এবেরে পড়ানো কাঁদে। মানুষ কি করবে? আমি একটা এমএলএ হয়ে বিধানসভায় যাব, সংযুক্ত মোর্চা তো বিকল্প সরকার গঠন করতে পারবে না। আমি মানুষের প্রতি কোনো আমার অভিমান রাগও নেই। আমি এটাও বুঝি রায়দিঘির মানুষ আমি হেরেছি বলে তারা খুব আনন্দ পেয়েছে তা না, মনে মনে তাদের ব্যথা আছে, দুঃখ আছে। তথাপি রাজনৈতিক বিচক্ষণতারই তারা পরিচয় দিয়েছে। কিন্তু কান্তি গাঙ্গুলি একজন একজন দক্ষ প্রশাসক, রাজনৈতিক সংগঠক, কিন্তু কোথাও কি আপনাদের ভুল হচ্ছে সেটা কি বুঝতে পারছেন না? আপনারা ক্লাবে ক্লাবে মাংস ভাত খাওয়াতে পেরেছেন, মাংস ভাত তৎসহযোগে অন্য কিছু। তুমি ঠিক কথাই বলেছ। এবার তো খাওয়াতে হবে মাংস ভাত অন্য কিছু। শোনো, তুমি দেখো এখন যে গণতন্ত্রটা চলছে না, এটাকে গণতন্ত্র বলো না, গণতন্ত্রের সমাধি হয়ে গেছে। গণতন্ত্রের সমাধি হচ্ছে এই কারণেই যে টাকা পয়সা মদ মাংস দিয়ে মানুষকে কেনা বেচা হচ্ছে, মানুষ হয়ে গেল পণ্য। গণতন্ত্রটা আজকে পণ্য। সবচেয়ে আমার কাছে খারাপ লাগে কি জানো? অন্য কিছু না, এই যে সাধারণ মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধ এটা যে ধ্বংস হয়ে গেল, দুর্নীতির সামাজিকীকরণ হয়ে গেল, মানুষকেও আষ্টে পৃষ্ঠে দুর্নীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হলো। সে 100 দিনের কাজ হোক, প্রধানমন্ত্রীর আবাসন হোক, যেসব কথাগুলো বলো তোমরা কাটমানি করো কথাগুলো বলো। আমি কাটমানি প্রসঙ্গে আসছিলাম। আমি মানিক সরকারকেও এই একই প্রশ্ন করেছিলাম, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম নেতা। একই প্রশ্ন করেছিলাম, কোথাও কি রাজনৈতিক পথে ভুল হচ্ছে না? ধরুন আমি বলছি যে এই যে ধরুন মাংস ভাত এবং তৎসহযোগে অন্য জিনিসপত্র দিয়ে এই যে ক্লাবের ছেলেদের আপ্যায়ন করা, অথবা ধরুন সরকারে ছিলেন, নিজে 10 বছর সুন্দরবন বিষয়ক মন্ত্রী ছিলেন, সেই সময় কাটমানি যদি সংগ্রহ করে রাখতেন আজকে তো নির্বাচনে কাজে লাগতো। তুমি শোনো, এই রেওয়াজটা রীতিনীতি বামপন্থীদের মধ্যে বেশি নেই। তবে তোমাকে যদি 100 ভাগ বলো না, শেষের দিকে কিন্তু একটু অবক্ষয় আমাদের হয়েছিল। তবে একটা গর্ব করার বিষয়, কিন্তু 34 বছর বামফ্রন্ট, ত্রিপুরারও অনেক বছর, কেরালাতেও অনেক বছর বামফ্রন্টের মন্ত্রী বা নেতারা দুর্নীতির দায়ে জেলে গেছে, এই উদাহরণ কেউ দিতে পারবে না। নিচের দিকে আমাদের সাংগঠনিক শিথিলতার কিছু ঘটে গেছিল। কিন্তু আপনাকে তো একটা কথা মানতেই হবে, এই কথাটা তো মাও জেদুংও বারবার বলেছেন বিভিন্ন লেখাতে, শত্রুপক্ষকে কখনো ছোটভাবে দেখা উচিত না। এবং আপনি আপনার বিরোধী যারা রয়েছেন তাদেরকে এত বোকা ভাবছেন? আপনাদের সিপিআইএমের যে সমস্ত নেতারা রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের যদি জেলে ঢোকানো হয় যে কোনো অভিযোগে, তাহলে তো বলা যেতে পারে তৃণমূল বিজেপিরই বিপদ। তার কারণ এই যে আত্মঘাতী এক্সপ্রেসটা চালানো হলো, এমনকি আমরা দেখলাম যে খোদ আপনাদের পার্টির নেতারা প্রকাশ্যে বললেন যে তারা যদি ত্রিশঙ্কু হয় তারা তৃণমূলকে আনবেন না। এই যে সংখ্যালঘু, আবার অন্যদিকে সংখ্যালঘু আইএসএফ এর সঙ্গে তারা একটা জোট করছে, সংযুক্ত মোর্চা, এই যে দ্বিচারিতা, এইগুলোই তো মানুষকে আপনাদের থেকে সরিয়ে দিয়েছে। ধরুন আমি বলছি, যিনি বিজেপিকে ঠেকাতে চান তিনি দেখছেন আইএসএফ আপনাদের সঙ্গে রয়েছেন, বেশ কথা, খুব ভালো, আপনারা বিজেপির বিরুদ্ধে লড়বেন। আবার ত্রিশঙ্কু হলে আপনাদেরই রাজ্যের নেতৃত্ব বলছেন আমরা তৃণমূলকে আটকাবো। এই যে দ্বিচারিতা, এটার জন্য তো বিরাট রাষ্ট্রবিজ্ঞান পড়ার দরকার হয় না, এটার জন্য তো বিরাট সংগঠক হওয়ার দরকার হয় না। আমার মতো অর্বাচীন সাংবাদিকও তো বুঝতে পারে যে এই দ্বিচারিতা হলে মানুষ ভোট দেবে কেন। সেই জন্য ভোটটা তো দুভাবে ভাগ হয়ে গেল। এই নেতৃবৃন্দকে যদি কখনো কোনো কারণে জেলে রাখে তাহলে তো বিরোধীদের ক্ষতি। এইখান থেকে আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার কি এই প্রশ্নগুলো মনে হয় না মনে মনে? এই দেখো, তুমি আমাকে ড্র্যাগ করছো। আমার যদি মনে প্রশ্নও থাকে, সেটা আমাদের সাংগঠনিক রীতি অনুযায়ী বলা যায় না। আমি স্বাভাবিক কারণে তোমাকে এই কথাটা বলে রাখি,
আমি কিছু কথা বলেছি ঠিকই, একটা চ্যানেলে বলেছি, অন রেকর্ডই বলেছি, তার ভেতর থেকে নিশ্চয়ই তোমরা মর্মার্থটা বুঝতে পেরেছ। আর আমি তো অথরিটি না, আমি একটা জিনিস বিশ্বাস করি, কিন্তু এই যে মানুষ রিজেক্ট করলো, 4% ভোটে আমাদের শতকরা হার হয়ে গেল, তিনটে বিষয় কিন্তু খোলাখুলিভাবে পার্টিকে আলোচনা করতে হবে, পার্টির নেতৃত্বকে বুঝতেও হবে। একটা মত আছে যে এই যে জোটটা করলাম, এই জোটটা করার প্রয়োজনীয়তা কি ছিল। আর একটা মত আছে জোটটা না করলেই ভালো হতো। আবার আর একটা মত আছে আমরা বামপন্থীরা একা লড়লাম না কেন। এই তিনটে বিতর্ক কিন্তু আছে। এখন আমি মনে করি পার্টির কয়েকজন নেতা, রাজ্য কমিটি হোক বা রাজ্য স্তরেরই হোক, এই বিষয়টা এখন শুধুমাত্র সিপিএমের কয়েকজন নেতৃত্বের আলোচনার বিষয়বস্তু না। বামপন্থী সমর্থক যারা শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবী, সমাজের বিভিন্ন অংশের মানুষ, তাদের কাছে একটু মতামতটা বামপন্থীদের নেওয়া উচিত। কেন এই বিপর্যয় ঘটলো, আর বিপর্যয়ের হাত থেকে বামপন্থাকে রক্ষা করা যায় কীভাবে, তাদের সুচিন্ত মতামত নিয়ে পার্টিকে বা বামপন্থীদের সিদ্ধান্ত নিতে হবে। দেখো, আমাদের পার্টিতে যখন পার্টি প্রোগ্রাম আপডেট হয় তখন কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। শুধু পার্টির প্রোগ্রাম আপডেটিং করার সময় বুদ্ধিজীবী, নানান ধরনের নানান শ্রেণীর মানুষের কাছে আহ্বান করা হয়েছিল, আপনারা মতামত দিন। আজকে পশ্চিমবাংলার এই বিপর্যয়ের প্রশ্নে আরও প্রসারিত করতে হবে, আলোচনাটা তুলে আনতে হবে, কিন্তু খুব সংবেদনশীল মন নিয়ে সবটা ভাবতে হবে। একটু অ্যাডভান্স কথা বললেই তাকে যেন একটা রং যেন লাগিয়ে না দেওয়া হয়, খোলা মনে ভাবতে হবে। শতফুল বিকশিত হোক, এই জন্যই মসজিদের এই কথাটা, এই ওপেন পলিমিক্সের প্রয়োজন আছে। নিশ্চয়ই পার্টির নেতৃত্ব এই বিষয়গুলো বিবেচনা করবে। আমি একটা ছোট্ট প্রশ্ন করব, এই বিষয়ে বেশি প্রশ্ন করব না, কিন্তু দেখুন এটা তো শতবর্ষের কমিউনিস্ট পার্টি। আমি আসছি, ওটা নিয়ে আসছি, ওটা নিয়ে তো আসছি। আমি এটা শেষ প্রশ্ন, আমি শুধুমাত্র শেষ রাজনৈতিক প্রশ্ন এটা, তারপর আমি চলে যাচ্ছি। কান্তি গাঙ্গুলি যেখানে রয়েছে, রাজনৈতিক প্রশ্ন করব না, আমার ভবিষ্যতে লোকে ক্ষমা করবেন ভবিষ্যতে যখন দেখবে। তা আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। দেখুন, কমিউনিস্ট পার্টি প্রায় 100 বছর, আবার ওইদিকে আরএসএসও শতবর্ষের দোরগোড়ায়, কিন্তু কি অদ্ভুত দেখুন, রাজ্যে এবং দেশে কমিউনিস্ট পার্টি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, আর আরএসএস, মানুন আর না মানুন, এটা আপনাকে বলতেই হবে, আরএসএস এখন খুব শক্তিশালী গোটা ভারতবর্ষ জুড়ে, বা সেটা আপনার ভালো লাগুক না লাগুক। তুমি যে কথাটা বলছো যথার্থ কথা বলছো। দেখো, পৃথিবীর ইতিহাস বা আমাদের দেশের ইতিহাস, তোমার এই স্বল্প ইন্টারভিউতে সমস্তটা বিশ্লেষণাত্মক মন্তব্য করা সম্ভব না। পেছনে তো মনোপলিস্ট, তাদের শ্রেণী স্বার্থ রক্ষা করার জন্য এখন বেছে নিয়েছে বিজেপিকে। যখন গভীরতর অর্থনৈতিক সংকট হয়, সেই অর্থনৈতিক সংকটের হাত থেকে বাঁচার জন্য পুঁজিপতি যারা, মনোপলিস্ট যারা, তাদের সাহায্য করবে, সহযোগিতা করবে, সেই দলকে বিহাইন্ড দ্য স্ক্রিন মদত দেয়। এখন তারা কংগ্রেসকে বেছে নেয়নি, এই ধর্মীয় ফ্যাসিবাদী শক্তিটাকেই তারা আশ্রয় করেছে। তার লগ্নি পুঁজির বিকাশ আর নিজেদের বিকাশ, এই সবকা সাথ সবকা বিকাশ আসলে আম্বানি আদানিদের বিকাশ। সেই শ্রেণী স্বার্থ রক্ষা করার জন্য এই আরএসএস পরিচালিত একটা ধর্মীয় ফ্যাসিস্ট শক্তিকে পেছন থেকে যারা মদত দিচ্ছে। অবশ্যই খুব পরিষ্কারভাবে বললেন, কিন্তু এটাও তো ঠিক যে আমরা জানি যে কমিউনিস্ট পার্টির এই ভারতবর্ষে গড়ে ওঠার পেছনে শুধুমাত্র তো সিপিএম ছিলেন না, বা সিপিআই বা অবিভক্ত কমিউনিস্ট পার্টি ছিলেন না। এম.এন. রায় থেকে শুরু করে রজনীপাম দত্ত থেকে শুরু করে জ্যোতি বসু, একটা বিরাট ঐতিহ্য ছিল। কিন্তু কোথাও কি এই ঐতিহ্যগুলো বিশেষ করে জেএনইউ আর যাদবপুরে এসে একদম মধ্যবর্তী শ্রেণীতে পর্যবেসিত হলো? আমার সোজা কথা সোজাভাবে বলি, কান্তি গাঙ্গুলি কেন পলিট ব্যুরোতে নেই? পলিট ব্যুরোতে তারা আছে কেন যারা ঠান্ডা ঘরে বসে কোল্ড ড্রিঙ্কস আর কফিকে সেমিনার করে। এই প্রশ্নগুলো আপনার আসে না? দেখো,
কষ্ট হয় না? না, আমার একদম, তুমি যদি বলো আমার সামান্যতম বিন্দু মতো কষ্ট নেই, কারণ আমার মতো ঐশ্বর্যশালী, আমি খুব অহংকারী, কিন্তু আমি সুন্দরবনে যখন চষে বেড়াই, যে কোনো মতাদর্শের মানুষ হোক না কেন, তার দরজায় গিয়ে যদি চা খেতে চাই, ভাত খেতে চাই, খাওয়াবে। কিন্তু এর থেকে পাওনা বেশি কি? একটা পলিট ব্যুরো মেম্বার, একটা সম্পাদকনী সদস্য, এসব আমার কাছে কিন্তু কিন্তু পার্টিটা যে রসাতলে নিজের চোখের সামনে যাচ্ছে, বয়স তো বাড়ছে, মানছেন। একটা কথা তুমি যেটা বলছো সেটা তোমাকে বলি, শোনো, তুমি কিন্তু খুব রিলেভেন্ট প্রশ্ন করেছো। এই প্রশ্নটা আসা উচিত। নবীন প্রজন্মকে নিয়ে আসছে, ভালো কথা, কিন্তু পুরনো ঐতিহ্য যেগুলো, সেগুলোকে একেবারে বিস্মরণ করলে হবে না। এই আমাদের পার্টিতে তুমি দেখো অতীত ইতিহাস, ডক্টর বিধানচন্দ্র রায়, একসময় তো বাংলার উপকারী বলা হতো তাকে, অবশ্যই। তার বিরুদ্ধে কে দাঁড়িয়েছিল? মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আমিন, দিনাজপুরের বাচ্চা মুন্সি। এই যে শ্রেণীর মানুষগুলো আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে এসছে, তাদেরকেই আমরা কিন্তু সামনের সারিতে আনতাম। এখন কিন্তু নতুন পরিবেশ যাই হোক না কেন, এইসব মিডল ক্লাস ইন্টেলেকচুয়াল ছাত্রছাত্রী মেধাবী, তাদেরও আনতে হবে। রাজনীতিতে প্রেসিডেন্সি কলেজ, স্কটিশ চার্চ, সেন্ট জেভিয়ার্সের ছেলেরা রাজনীতির আগে আসছে, কিন্তু শ্রেণী আন্দোলনের ভেতর থেকে আসা নেতৃত্বকেও পার্টির নেতৃত্বে আসতে হবে। যার জন্য লেনিন একটা কথা বলেছিল, ইনহেভিটেবল টু দ্য ম্যাসেস, ইনহেভিটেবল টু দ্য পার্টি। জনগণের যারা নেতা হবে তারাই পার্টির নেতা হবে। এই ক্ষেত্রে কোথাও ঘাটতি আছে কিনা আমাদের কেন্দ্রীয় কমিটি, পার্টি নিশ্চয়ই এটা পর্যালোচনা করে দেখবে বলে আমার আপনি মনে খুব হয়। পরিষ্কার জানেন যে যারা পার্টির উচ্চ পদে রয়েছে, জ্যোতি বসু বলে গেছিলেন ঐতিহাসিক ভুল, আমি সেই প্রসঙ্গ অবতারণা করবো না, বহু চর্চিত, সবাই বুঝতেই পাচ্ছেন। জ্যোতি বসু ঐতিহাসিক ভুল, কিন্তু যদি বলো পলিট ব্যুরো মেম্বার খুব সচেতনভাবে বলেছিল। উনি বলেছেন এবং তাই তো হয়েছে। এটাও বুঝেছিলেন যে আমি শৃঙ্খলা বিরোধী কথাটাই বললাম, কিন্তু ইতিহাসের কাছে বা ভবিষ্যতে যারা রাষ্ট্রবিজ্ঞানী বা গবেষক যারা, তাদের কাছে বিষয়বস্তুর উপাদানটা আমি রেখে যাই। কান্তিবাবু, আমার শেষ প্রশ্ন, তারপর বিরতি নেব। বিরতির পর একেবারে আমি আমফান, ইয়াসে চলে আসব, ঝড়ে চলে আসব। প্রচুর সুন্দরবনের মানুষ রয়েছেন, তারা খুব খারাপ অবস্থায় রয়েছেন, গোটা বাংলার অবস্থা খুব খারাপ। কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্ন, এই প্রশ্নটা আপনার খুবই খারাপ লাগবে, কারণ এই প্রশ্নের মধ্যে এমন কিছু দিক আছে যে দিকটা আপনি অস্বীকারও করতে পারবেন না। আপনি এটা তো বুঝতে পারছেন যে একটা সময় তো সিপিআই এবং সিপিএম ভাগ হয়ে গিয়েছিল, তার কারণ ছিল, তার যথেষ্ট কারণ ছিল। কারণের মধ্যে অন্যতম কারণ ছিল যে শুধুমাত্র আতলেমি করে বা ইন্টেলেকচুয়ালরাই একটা কমিউনিস্ট পার্টি চালাতে পারে না, জনগণের মানুষ দরকার, যার সঙ্গে জনগণ আছে, যে জনগণের কথা বলে। এটা তো আপনি স্বীকার করবেন, সেই কারণে তো পার্টি ভাগ হয়ে গেছে। আজকে যে সিপিআইএম দেখছেন, এই সিপিআইএম এর মূল লড়াইটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আর ধরুন বিভিন্ন সেমিনারে। আর আপনাকে এটা বলতে আজকে হবেই, হ্যাঁ কি না, এটা ছাড়া ছাড়বো না, টাফটক বৃথা হয়ে যাবে, যে কিছু মানুষ মাঠে ঘাটে খেটে সত্যিকারের বিপ্লব আনার জন্য লড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তেভাগা থেকে আমি এখনো পর্যন্ত বলবো অনেকে রয়েছেন, কিন্তু কোথাও কি বঙ্গ সিপিএম এর একটা বিরাট মুশকিল হলো, যেটা কেরালা সিপিএম এর মুশকিল হলো না? আপনারা একটু ইংরেজি বলতে পারে ঝকঝকে চেহারা জেএনইউর লোকজন দেখলে ঘাবড়ে যান, আর সেই ঘাবড়ে গিয়ে যারা একটু মেঠো লোক, কাজের লোক, তাদের পেছনের সারিতে বসিয়ে দেন। এইটা একটা তো বুর্জোয়া মনোভাব। তাহলে আর কমিউনিস্ট পার্টি রইল কি? এই ভাই, তুমি আমাকে ড্র্যাগ করতে চাইছো না, এটা শেষ প্রশ্ন, এটা মানুষ জানতে চাইছে। কান্তি গাঙ্গুলি কেন নেতৃত্ব দেবে না? আমি নেতা না, কে বলেছে? আমি নেতা না, আমি তো কখনো মনে করি না। কোথায় পলিট ব্যুরো, কেউ সিসি আর পিবি সম্পাদক সদস্য, কে বলেছে আমি জনগণের নেতা না? না, কিন্তু এটা তো মানছেন, একটু দিল্লির লোক, ইংরেজি জানা লোক, একটু হাতে। আরে মোহাম্মদ ইসমাইল কি ইংরেজি জানতো না? আমি এখনের কথা বলছি, আপনি মোহাম্মদ আমিনের কথা বলছেন, মোহাম্মদ ইসমাইলের কথা বলছেন, আরো অনেকের কথা আপনি বলতে পারেন, চিত্তব্রত বাবুর কথা বলতে পারেন। সবাই মানুষের সঙ্গে থেকে লড়াই করেছে, আমি এদের নিয়ে বলছি না। কিন্তু আমি বলছি এখন বঙ্গের কমিউনিস্ট পার্টির এই অবস্থাটা কেন, কেরালার কমিউনিস্ট পার্টির নয়।
এখানে কি একটু ইংরেজি জানা লোকজন দিল্লি থেকে ঝকঝকে চেহারা দেখলে একটু ঘাবড়ে যায় এবং তাদের কথার মান্যতা দেয়, সেই জন্য কি বঙ্গের কমিউনিস্ট পার্টির এই অবস্থা? না না, সেটা না। তুমি একটা কথা যদি বলো, সেটা আমি কখনো মনে করি না। আসলে ব্যাপারটা কি হচ্ছে, বিভিন্ন সন্ধিক্ষণে যে পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টিকে ধরো 1996 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত রাইট মোমেন্টে যে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত ছিল, সেই সিদ্ধান্তগুলো আমরা নিতে পারিনি কেন, এইটাই যথার্থভাবে বিশ্লেষণ আলোচনা করার প্রয়োজন। একটু পেছন দিকে পার্টিকে শিক্ষা নিতে হবে। সেই জন্যই তোমাকে আমি ওই কথাটা বললাম যে এত বড় বিপর্যয়ের পরে সাধারণ যারা সমর্থক বামপন্থী, যা ইন্টেলেকচুয়াল, প্রত্যেকের মতামতটা গ্রহণ করা উচিত। তোমাকে একটা কথা বলে রাখি, জানো, একটা মে দিবসে পতাকা তুলছিলাম, তা একজন আমাকে প্রশ্ন করলো, জানো, যে দাদা তোমরা বলছো দুনিয়ার মজদুর এক হও, তোমরা বামপন্থী দলগুলো যারা আছো সবাই মে দিবসে লাল ঝান্ডা ওড়াচ্ছ, দুনিয়ার মজদুরকে এক হতে বলছো, তোমরা সব বামপন্থী দলগুলো এক হতে পারলে না? যেন সেদিন আমি কোনো জবাব দিতে পারিনি। এখন কি কোথাও মনে হয় সমস্ত বামপন্থী মানুষের এবার এক হওয়া উচিত? শুধু বামপন্থী না, ধর্মীয় ফ্যাসিবাদের হাত থেকে দেশকে যদি বাঁচাতে হয়, আমার বিশ্বাস শুধু বামপন্থী না, প্রগতিশীল ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক মানুষ তাদের ঐক্যবদ্ধ হতেই হবে। রায়দিঘিতে তৃণমূলকে জিতিয়েছেন আপনি, বিজেপিকে হারিয়েছেন, এটা সবাই জানে। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, এই তারপর আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে, তারপর আর রাজনীতি নয়, আমরা একেবারে চলে যাব বন্যায়। শেষ প্রশ্ন, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে বিজেপি জিতে আসতো, তাহলে বেশি খুশি হতেন না এখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন তাতে বেশি খুশি? দেখো, এক কথা তোমাকে বলে দিই, আমি সেদিন ওই চ্যানেলেও বলেছিলাম, একই কথা পুনরাবৃত্তি করছি। হ্যাঁ, আক্ষেপ হয়, অভিমান হয়, আমরা কেন বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারলাম না। তথাপি আমি মনে করি বাংলার মানুষ অনেক দূরদর্শিতার সচেতনতার পরিচয় দিয়েছে, আমি স্কুলই জানাই তাদের। অসাধারণ। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক উইথ ঋতব্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কান্তি গাঙ্গুলি।